ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয়, পাকিস্তানের মির্জাইল কিন্তু ভারত থেকে বেশি দূরে না। কামরুল সাইদ উসমানী নামক মুসলিম লীগের এক নেতা এই বক্তব্য দিয়েছেন পাকিস্তানে। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না। এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্বতে থাকবে, দীপ্ত কণ্ঠে বলবে, তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করবো। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? বাংলাদেশে কোন নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে। আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা, এইসব বালসাল এখন আমরা জানতে চাই না। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা কিচ্ছু জানতে চাই না। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মেয়ে ফাইজলামি করেন। আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি কি দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? আপনার কি কোনো দায় নাই? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। তারেক রহমান দেশে আসার আগেই বিএনপির আসল রহস্য ফাঁস, এবং বিএনপি যে ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না। বিএনপির একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে বের হতে, এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছি, এখন ওখান থেকে বের হতে চাই, কিন্তু পারবে না। তারা একটা ভিশাস সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। দর্শক, কি রহস্য ফাঁস? তারেক রহমান ভারতের কাছে মুসলেকা দিয়ে দেশে আসছেন। তারেক রহমান একমাত্র ভরসা ভারত। তারেক রহমান বা বিএনপির আব্বা হচ্ছে এখন মোদি। এটা ভারতই ফাঁস করে দিয়েছে, আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে। এখন এটা যদি দেশে আসার পর ফাঁস হতো একটা কথা ছিল, কিন্তু দেশে আসার আগেই সবকিছু এলোমেলো হয়ে গেছে, মজা না? এবং এটা আরো বেশি স্পষ্ট হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে মাখামাখির মধ্য দিয়ে। যে বিএনপি যে ভারতের খপ্পরে পড়েছে, ভারতের অ্যাসাইনমেন্টের বাইরে কিছু করতে পারে না, তার প্রমাণ হচ্ছে যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে মহা দুর্নীতিবাজ বানিয়েছে। প্রথম আলোর ভাষ্য ছিল মহা দুর্নীতিবাজ তারেক রহমান। সেই মহা দুর্নীতিবাজ তারেক রহমানের গুণগান গাইছে, এখন তাকে ক্ষমতায় চাইছে। এবং বিএনপি এবং বলছে প্রথম আলো যে আমরা যে সমালোচনা করেছি তারেক রহমান বিএনপি ঠিক করেছে। এর মানে মহা দুর্নীতিবাজ, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, এতিমের টাকা আত্মসাৎকারী, এগুলো সব ঠিক বলেছে। এটা এখনো প্রথম আলো দাবি করছে। তাহলে বিএনপি ওটা মেনে নিয়েছে, এটা বোঝা যায়। এই যে সব গোমর, সব রহস্য ফাঁস হয়ে গেছে, এটা তারেক রহমানের জন্য ডিজাস্টার। এখন ইউনূস সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না, ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায়, দিল্লিতে। এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে, যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নেই, সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে ভিসা। ব্যবসা বাণিজ্য যাই করে সবার আগে হচ্ছে ভিসা। ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না, যেতেই পারবেন না ভিসা না দিলে, আপনি সম্পর্কটা করবেন কিভাবে? এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ, দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। মানে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই। আর বিএনপি সেই ভারতে দালালি করতে আসে। আপনি যা দালালি করছেন সে তো বাংলাদেশেই থাকতে পারছেন না, আপনাকে কিভাবে সেটা ছেড়ে ধরবে বা টেনে উঠাবে? এবং এই যে বিষয়গুলো, এগুলো তারেক রহমান দেশে আসার পর ফাঁস হলে তখন একটা বিষয় ছিল যে খুব সহজে বিএনপি এটা ট্যাকেল দিতে পারতো, বলতে পারতো, কিন্তু না। মজার বিষয় দেখেন, আনন্দবাজার ফাঁস করে দিয়েছে যে তারেক রহমান কার্যত, আনন্দবাজার রিপোর্টের সার কথা হচ্ছে এটা, তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুসলেকা দিয়ে, কি মুসলেকা? যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো, ভারত বিরোধী কোনো কাজ হতে দিব না, ইত্যাদি ইত্যাদি, এবং ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে, জনগণের ভোটে আসা সম্ভব নয়। এই শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান। এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আনন্দবাজার এই পত্রিকা কাছাকাছি, কিন্তু এই পত্রিকার রিপোর্ট, কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি। এর মানে এটা তো সত্য, বিএনপিও জানে। আর প্রতিবাদ করলে তো আনন্দবাজার বাকি রিপোর্ট করবে যে এই যে প্রতিবাদ করে যেটা মিথ্যা। দেখেন ঘটনা এরকম, আমাদের কাছে এই প্রমাণ আছে, প্রমাণ সহ। ওই যে মির্জা ফখরুল একটা কঠিন রাম ধরা খেয়েছিল না নিউ ইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, যে কি রাম ধরা? প্রথমে বলছে যে আমার সাক্ষাৎকার এডিটেড, ওই যে আওয়ামী লীগকে দরকার নির্বাচনে নানান কথাবার্তা বলে যে আমার সাক্ষাৎকার এডিটেড। এরপরে বলছে যে এআই দ্বারা তৈরি। এরপর বলছে যে এরকম কোনো সাক্ষাৎকারই দেয়নি, কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে, সাক্ষাৎকার যারা নিয়েছে ওই পত্রিকা আবার মির্জা ফখরুলের ছবি সহ পাবলিশ করে দিয়েছে। এখন তো ধরা গেছে রাম ধরা, চোর যেরকম ধরা পড়ে, মির্জা ফখরুল চোরের মতো ধরা পড়েছে। এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে
বিবৃতি দেয়, তাহলে তো প্রমাণ সহ ফাঁস করে দিবে আনন্দবাজার যে আমরা যা বলছি ভারতের কাছে মুসলেখা দিয়েছে। এই যে দেখেন, ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তারেক রহমানের এই গোপন মিটিং হয়েছে, আমির খসরু এই মিটিং হয়েছে, অজিত দোভালের সাথে এই কথা হয়েছে, ফোন আলাপ সহ কিনা ফাঁস করে দেয়। তারপরে বাকিটা হোমাশা। তো দর্শক, এই যে রহস্যগুলো তারেক রহমান দেশে আসার আগে এইসব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। দেশে আসার পর আসলে তখন আসার জন্য কি করেছে ওটা আলোচনা থাকতো না, কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায় তারেক রহমান এতটা বেকায়দা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে বেশি দিন নাও থাকতে পারেন, কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন, তারপর আসবেন না। কি সুতা? তো মনে করেন যে এখন মানুষ তো এটা মনে করে যে খালেদা জিয়া জীবিত নাই, আচ্ছা জীবিত আর থাকুক বা না থাকুক, আমি ধরে নিলাম জীবিত। হঠাৎ করে তারেক রহমান দেশে আসার পর দেখলো যে ইউনূসের সাথে কোনো ডিলিং হচ্ছে না, ক্ষমতায় নিশ্চিত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না, আর ভারতের সাথে দালালি চুক্তি করেছে, ভারত নিজেরাই তো নাই হয়ে যাচ্ছে। তো কি করা যায়? কি করা যায়? তা বলবে যে আম্মা অসুস্থ, আমাকে লন্ডন নিতে হবে, নাটক সাজাবে, আমার সাথে লন্ডন চলে যাবে, তারপরে আসবে না। এই ঘটনা ঘটাতে পারে তারেক রহমান। তারেক রহমান তার যে পলিটিক্যাল অ্যাসাইলামের সুবিধা ওটা একদম শেষ করে আসেনি, এবং আবার যে যেন অ্যাসাইলামে থাকতে পারে সেই হিসাব রেখে এসেছে, সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে। এমন না যে আমি এতদিন পলিটিক্যাল অ্যাসাইলাম ছিলাম, এখন ওটা সব ছেড়ে এসেছি, এখন চাইলেই আবার অ্যাসাইলামে যাওয়া যাবে না। এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে, এত লেট হতো না। যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো খালেদা জিয়া অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন। এবং আরো নানান রহস্য তো এখনো আছে। দেখেন, তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত একক অবারিত নয়, আবার বিএনপি বলেছিল ব্যারিকেড আছে। কি ব্যারিকেড ছিল? সেই ব্যারিকেড কিভাবে উঠে গেল? আর একক সিদ্ধান্ত নয়, তাহলে সিদ্ধান্ত কারা নিয়েছেন, কিভাবে নিয়েছেন সেটা বলেন। আর এই সিদ্ধান্তটা তাহলে খালেদা জিয়া যখন একদম চরম অসুস্থ ছিল তখন কেন সম্ভব হয়নি, এখন কেন আপনি আসেন? মায়ের জন্য কি আপনার দরদ নাই? এই প্রশ্নগুলো উত্তর কে দেবে? তো দর্শক, এইটি হচ্ছে বিএনপির আসল রহস্য। আর বিএনপি যে ভারতের ফাঁদে পড়েছে তার বড় প্রমাণ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার বিএনপির কাছে এখন বাইবেলের মতো। প্রথম আলো ডেইলি স্টার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্তের চাইতে দামি বিএনপির কাছে। সারাক্ষণ মির্জা ফখরুলদের প্রথম আলো ডেইলি স্টার কান্না, এর বাইরে কোনো কথা নাই। কি কষ্ট! সালাউদ্দিন রিজভী, প্রথম আলো ডেইলি স্টার, অথবা প্রথম আলো ডেইলি স্টার যেটা সেট করে দেয় সেই হিন্দুদের যে ঘটনা, ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনা। এবং আপনি দেখেন যে সেই ময়মনসিংহের সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর হামলা করছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর হামলা করছে। তো যেসব দলের লোকজন হামলা করছে কূটনৈতিক মিশনের উপর, ওই দলের লোকজনকে এবার বাংলাদেশ শাখার লোকজনকে বিএনপি নমিনেশন দেয়। তাহলে চিন্তা করছেন কি অবস্থা চলছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25 তারিখ ঠিক দুপুর 12টায় লন্ডন থেকে দেশের পথে পাড়ি জমাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। আমরা জনাব তারেক রহমানের দীর্ঘ 18 বছর পরে দেশে ফিরে আসাকে অত্যন্ত আনন্দের সাথে সাধুবাদ জানাই। তিনি দেশে ফিরে এসে নতুন ধারার রাজনীতি শুরু করবেন এবং বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন রাজনীতির মাধ্যমে, যদি তিনি জনগণের ভোটে নির্বাচিত হন। এই প্রত্যাশা আমাদের রইল। তবে এই প্রত্যাশার সাথে সাথে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত শব্দ, নিউজ, সংবাদ যখন আমাদের কানে আসে তখন এদেশের মানুষ যার পর নাই হতাশ হয়ে যায়। যেহেতু তারা দীর্ঘদিন স্বৈরাচারের জাতাকলে নিষ্পেষিত হয়ে জালেমের জুলুমের শিকার হয়ে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধান করে ফিরছিল এবং তারা এটি ধরেই নিয়েছিল যে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে যে সরকার গঠন হবে এই সরকার তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং বাংলাদেশ থেকে জুলুমের অবসান ঘটবে। শেখ হাসিনা যে কায়দায় দেশ পরিচালনা করেছে সেটি আর হবে না। কিন্তু আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন, দেখেছেন, খবরটি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। গত 19 তারিখ কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে তাদের পত্রিকায়। এই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে যে খবরটা প্রকাশিত হয়েছে, যে বিষয়টি বলা হয়েছে, এই খবর জানার পরে বাংলাদেশের মানুষ যার পর নাই হতাশ হয়েছে এবং এদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা এতটা মুষড়ে পড়েছে এবং অনেকটা ক্ষোভে ফেটে পড়েছে যে এটি কি করে সম্ভব। তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে দেশে ফিরছেন, অথচ তিনি দেশের মাটিতে পা রাখার আগেই গোলামীর জিনজির তার গলায় ঝুলিয়ে নিয়ে আসছেন। এইটা ভেবে তারা হতাশাও ব্যক্ত করেছে, আবার ক্ষোভেও ফেটে পড়েছে। কি লিখেছে তারা শিরোনাম করেছে এরকম: খালেদা পুত্রের নয়াদিল্লির সাথে সমঝোতা এবং মুক্তিযুদ্ধই একমাত্র অবলম্বন। এটির মাধ্যমেই তিনি দেশে ফিরছেন, এটি হচ্ছে তার শিরোনাম। এখানে একটি শব্দটা খেয়াল করুন, দেখুন কত ইগনোর করা হয়েছে তারেক রহমানকে। আনন্দবাজার পত্রিকা কিভাবে তারেক রহমানকে শব্দ চয়নে মেরে দিয়েছেন। তারা বলছে যে খালেদা পুত্র, তারেক রহমানের নামটি পর্যন্ত এখানে তারা উল্লেখ করেন নাই। খালেদা পুত্র মানে অনেকটা যেরকম আমরা বলি ঘেটু পুত্র, অমুকের পোলা, তমুকের পোলা, এরকম যেরকম বলি অনেকটা এরকম। অথচ ঠিক এই জায়গায় যদি সজীব ওয়াজেদ জয় হতো তাহলে কি আনন্দবাজার পত্রিকা এই শিরোনাম করতো? কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে তারা শব্দ চয়ন করেছে খালেদা পুত্র দিল্লির সাথে সমঝোতা করে, এবং এটাই তার এক রাজনীতির একমাত্র অবলম্বন এবং সাথে মুক্তিযুদ্ধও।
এই দুটোকে অবলম্বন করেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। আমরা তারেক রহমানের প্রতি এরকম কটাক্ষের তীব্র নিন্দা জানাই নয়াদিল্লির ওই প্রয়াসকে। যদিও নয়াদিল্লি কিন্তু এখানে ভিতরে সম্পাদকীয়তে যেটি বলেছে একেবারে পরিষ্কার করে সত্য কথাটাই তারা প্রকাশ করে দিয়েছে। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আনন্দবাজার পত্রিকা এটি তো খুব বেশি মানুষ পড়ে না, এটি খুব বেশি রিচ পত্রিকা নয়। না, এটি ভুল ধারণা। আনন্দবাজার পত্রিকা কলকাতার ভিতরে যথেষ্ট জনপ্রিয় একটি পত্রিকা এবং তার যে কালচারাল অ্যাক্টিভিটিস, এই কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আনন্দবাজার পত্রিকা আন্তর্জাতিক পত্রিকার মর্যাদা হাসিল করতে পেরেছে। যাই হোক, সেটা যাই হোক, তারপরেও একটা অঠিত আন্তর্জাতিক পত্রিকা, ইন্ডিয়ার পত্রিকা যেহেতু ওটা আন্তর্জাতিক পত্রিকা, সেই পত্রিকায় এরকম শিরোনাম করেছে। তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, এটি আসলে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় হলেও রয়ের একেবারে হাই লেভেল থেকে এটি তাদেরকে সার্ভ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, জাস্ট আনন্দবাজার পত্রিকা তাদের নামে ওটি চালিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব। এখানে আনন্দবাজার পত্রিকা বলছে ভিতরে গিয়ে যে তারেক রহমান তিনি দীর্ঘ 18 বছর রাজনীতি থেকে নির্বাসিত। এর আগে দিল্লির সাথে তাদের সম্পর্ক খুব বেশি ভালো যায়নি। তারা বারবার চেষ্টা করেছে দিল্লির সাথে সম্পর্ক ভালো করতে, তাদের টানাপোড়েন কাটিয়ে উঠতে, কিন্তু দিল্লি সেটা চায় নাই, ইত্যাদি বিস্তারিত লিখছে। সর্বশেষ যে কথাটি লিখেছে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। সেখানে তারা লিখছে যে তারেক রহমান এই মাত্র কয়েকদিন আগে, আজ থেকে 15-16 দিন আগে তিনি বললেন যে তার দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তিনি এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তো হঠাৎ করে 10-15 দিনের ভিতরে কি এমন মিরাকল ঘটনা ঘটলো যে সে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো হুট করে, এবং এই সিদ্ধান্তটা সেই দিন নিল যেদিন সে দেশের একজন বিপ্লবী রাজনীতিককে আততায়ীর গুলিতে হসপিটালে ভর্তি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়ছেন, অর্থাৎ ওসমান হাদির কথা বলেছে। তো সেরকম পরিস্থিতিতে তিনি ঘোষণা দিলেন যে তিনি দেশে যাবেন। যখন ওসমান হাদির বুকে একদিকে গুলি লেগেছে, ঠিক তার কয়েক ঘন্টার ভিতরেই তারেক রহমান ঘোষণা দিলেন যে তিনি অমুক তারিখে দেশে যাবেন। এটি নিয়ে তারা একটু সন্দেহ সংশয় পোষণ করেছেন। এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে তাহলে এই যে এত দ্রুত তিনি সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে যাবার, এটি মূলত ইন্ডিয়ার কাছ থেকে সে গ্রিন সিগন্যাল পেয়েছে। এই কয়েকদিনের ভিতরেই ইন্ডিয়ার সাথে সে নয়াদিল্লির সাথে তারেক রহমান একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে। সমঝোতাটা কি? তারেক রহমান তাকে নিশ্চয়তা দিয়েছে নয়াদিল্লিকে যে তারা ক্ষমতায় গেলে শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছিল এই চুক্তিগুলোর কোনোটির ব্যত্যয় ঘটবে না, কোনোটিরই বাস্তবায়নে পরিপন্থী তারা হবে না। শেখ হাসিনা কর্তৃক নয়াদিল্লির সাথে কৃত সমস্ত চুক্তিগুলো তারেক রহমান পুনর্জীবিত করবেন এবং বাস্তবায়ন করবেন। এই নিশ্চয়তা তারেক রহমান ভারতকে দিয়েছে। এটি কিন্তু আমার কথা নয়, আমি দেখাচ্ছি, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন। এগুলো পড়া দরকার আছে, বাংলাদেশের মানুষের এগুলো জানা দরকার আছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 1400+ মানুষ জীবন দিল এবং এখনো অকাতরে জীবন দিচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। উসমান হাদি তার জ্বলন্ত প্রমাণ। একমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উসমান হাদিকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া মোটেই যাবে না যে এইটার সাথে, উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে নয়াদিল্লি জড়িত নাই। তাহলে সেই দেশের সাথে তারেক রহমান সমঝোতার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন ও তাদেরকে সাথে নিয়ে, অর্থাৎ নয়াদিল্লি যা চাইবে বিএনপি তাদেরকে সেটি প্রদান করবে। এই মর্মে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা রাজনীতিতে নতুনভাবে পদার্পণ করছে। তাহলে শেখ হাসিনা ইন্ডিয়াকে কি কি সুবিধা দিয়েছিল, এখন এটা আপনাদের জানা দরকার। দেশের সচেতন নাগরিক হিসেবে এটি কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকতে হবে যে শেখ হাসিনার সাথে ভারতের কি কি চুক্তি হয়েছিল। এই চুক্তিগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করুন, আপনারা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। তাদেরকে বিনা পয়সায় বন্দর দেওয়া হয়েছে, ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, ট্রান্সশিপমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, করিডোর দিয়ে দেওয়া হয়েছে, রেল লাইন আনা হয়েছে। আমাদের টাকায় ভারত থেকে ঋণ নিয়ে তাদের জন্য রাস্তা করে দিতে হবে, সেই টাকা পরিশোধ করতে হবে। তাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া যাবে না, ফি নেওয়া যাবে না। এত আজগবি সবকিছু তাদের দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশটাই মূলত ভারতের হয়ে গিয়েছিল। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।